আসসালামু আলাইকুম। আজ এক্সপ্লেন করব 2025 সালে রিলিজ হওয়া একটি সাসপেন্স থ্রিলার তেলুগু মুভি ওকা পাদাকাম প্রাকারাম। তো চলুন আর স্পয়লার না বাড়িয়ে চলে যাই মুভির গল্পে। মুভির কাহিনী শুরু হয় বিশাখাপত্তনম থেকে। সাল 2014। এখানকার ডিস্ট্রিক্ট কোর্টে একটি কেসের শুনানি চলছিল। এই মামলায় আসামি পক্ষের আইনজীবী মিস্টার চিনি, তাকে সবাই চিনি বাবু নামেই চিনে, আর বাদী পক্ষের আইনজীবী সিদ্ধার্থ নীলাকান্তা। আসামি পক্ষের উকিল তার প্রমাণাদি উপস্থাপন করার পর বিচারক সিদ্ধার্থকে বলে সাক্ষীকে জেরা করতে, কিন্তু সিদ্ধার্থ কোর্টরুমে বসে ঘুমাচ্ছিল। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে সে নেশা করে কোর্টে এসেছে। চীনাবাবু তখন কোর্টকে বলে, ইউর অনার, আমার মনে হয় সিদ্ধার্থ নেশা করে কোর্টে এসেছে। এটি শুনে সিদ্ধার্থ চীনাবাবুর দিকে কিছু কাগজ ছুঁড়ে মারে। এরপর সে চীনাবাবুকে ধাক্কা দিয়ে কোর্টেই ফেলে দেয়। কয়েকজন পুলিশ অফিসার তখন সেখানে এসে সিদ্ধার্থকে আটকায়। কোর্টরুমে এমন আচরণ করে আদালত অবমাননা করায় আদালত সিদ্ধার্থকে 6 মাসের জন্য কোর্ট প্র্যাকটিস নিষিদ্ধ করে, অর্থাৎ 6 মাস সে কোর্ট প্র্যাকটিস করতে পারবে না। সিদ্ধার্থ বাড়ি ফিরে তার সাসপেনশন অর্ডারটি আগুনে জ্বালিয়ে দেয়। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে 6 মাস আগে নিয়ে যাওয়া হয়। বিশাখাপত্তনম ডিস্ট্রিক্ট কোর্টের পাবলিক প্রসিকিউটর ছিল সিদ্ধার্থ। এখানে জননী নামে একটি মেয়ের বলাৎকার হয়। এর দায় গ্রেফতার করা হয় অটোশঙ্কর নামের একজন প্রভাবশালী গ্যাং লিডারকে। বড় বড় রাজনীতিবিদদের সাথে সখ্যতা থাকায় সবাই ভেবে নিয়েছিল যে অটোশঙ্কর ছাড়া পেয়ে যাবে। এই মামলায় বাদী পক্ষের উকিল ছিল সিদ্ধার্থ, আর অটোশঙ্করের পক্ষে উকিল ছিল চীনাবাবু। কোর্টে শুনানি শুরু হলে প্রথমে চীনাবাবু কিছু প্রমাণাদি কোর্টে পেশ করে প্রমাণ করার চেষ্টা করে যে তার মক্কেল নির্দোষ। শুধু তার বদনাম করার জন্য বাদী পক্ষ তার মক্কেলকে কেসে ফাঁসিয়েছে। কিন্তু সিদ্ধার্থ অটোশঙ্করের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করে কোর্টে প্রমাণ করে দেয় যে অটোশঙ্কর ও তার 2 সহযোগী মিলে জননীকে বলাৎকার করেছে। এতে কোর্ট অটোশঙ্কর ও বাদী দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি শোনায়। অটোশঙ্করকে যখন পুলিশ কাস্টডিতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে সিদ্ধার্থকে চিৎকার করে বলে যে তুই জানিস না যে কার সাথে পাঙ্গা নিয়েছিস, তোর জীবনকে নরক বানিয়ে দেব আমি। কিন্তু সিদ্ধার্থ তার কথায় তেমন পাত্তা দেয় না। সিদ্ধার্থের বাবা মা দুজনই উকিল ছিল। একটি দুর্ঘটনায় তারা মারা যায়। সেই থেকে সিদ্ধার্থ ও তার বোন আশা একা বড় হয়েছে। আশা এখানে একটা মেডিকেল কলেজে পড়ছে। একদিন সিদ্ধার্থ তার একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে গেলে এই মেয়েটির সাথে তার দেখা হয়। মেয়েটির নাম সীতা। প্রথম দেখাতেই সীতাকে তার ভালো লেগে যায়। সে সীতার ফোন নাম্বার কালেক্ট করে টেক্সট করে। কিছুদিন টেক্সটে কথা বলার পর ফোনে কথা হতে থাকে, আর তারপর একদিন দেখা। এভাবে তাদের লাভ স্টোরি শুরু হয়। একদিন শুভ লগ্ন দেখে তারা বিয়ে করে নেয়। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। সিদ্ধার্থ একটি ডান্স বারে যায় কাউকে খুঁজতে, কিন্তু সেখানে সে তাকে না পেয়ে নেশা করে ঘুমিয়ে পড়ে। পরের সিনে আমরা এই মেয়েটিকে নেশা করে বার থেকে ফিরতে দেখি। ওই সময় কেউ একজন মেয়েটির পিছু নেয়। হঠাৎ সেই লোকটি মেয়েটিকে শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলে। পরদিন মেয়েটির ডেড বডি পাওয়া যায় একটি পাথর ভাঙার সাইটে। খবর পেয়ে এসিপি কবিতা সেখানে এসে ডেড বডি ও তার আশেপাশে ইনভেস্টিগেশন শুরু করে। কিছুক্ষণ পর কবিতার সিনিয়র এসিপি রবি সেখানে আসে। সে সবসময় মিডিয়ার সামনে অর্থাৎ ফ্রন্ট লাইনে থাকতে পছন্দ করে। আজকে তার জন্মদিন থাকায় কিছু তেলমারা সাংবাদিক ক্রাইম সিনে রবিকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। রবি এতে অনেক খুশি হয়। রবির আরেকটি স্বভাব ছিল, সে জুনিয়রদের সবসময় তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতো। সে কবিতার সাথেও এমন করেই কথা বলতো। এরপর রবি ডেড বডির কাছে না গিয়েই দূর থেকে দেখে সাংবাদিকদের বলে যে কিলার কোনো প্রমাণ রেখে যায়নি, কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে কিলারকে ধরে তারপর আবার ক্যামেরার সামনে আসবো, এই বলে সে চলে যায়। এর পরদিন এসপি তার অফিসে জরুরি মিটিং কল করে। সব পুলিশ স্টেশনের এসিপিরা সেই মিটিং এ আসে। এসপি সবাইকে বলে যে শহরে হঠাৎ করে অপরাধ বেড়ে গেছে। খুন, রেপ, ছিনতাই, কিডন্যাপিং এসব নিয়মিত ঘটছে। এজন্য হোম মিনিস্ট্রি থেকে আমাদের উপর চাপ আসছে এসব কেস সলভ করার জন্য। এরপর এসপি সেই মেয়েটির মার্ডার কেসের ব্যাপারে জিজ্ঞেস করে। কবিতা এসপি কে জানায় যে তারা ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে। ফরেন্সিক রিপোর্ট চলে আসলে তারা আরো কিছু জানতে পারবে। এসপি তখন দ্রুত কেসটি সলভ করতে বলে। কবিতা এসপির সাথে কথা বলায় রবি তার উপর কিছুটা মাইন্ড করে। সে কবিতাকে বলে, কোনো মিটিং এ সিনিয়র আগে কথা বলে, তোমার সিনিয়র হিসেবে আমি কথা বলতাম এসপি স্যারের সাথে। ওই দিন রাতে সিদ্ধার্থ একটি অ্যান্টিক শপে গিয়ে কৃষ্ণের মূর্তি কিনে, কারণ কৃষ্ণ মূর্তি সীতার অনেক পছন্দের ছিল। এই অ্যান্টিক শপের মালিক জোসেফ। এই জোসেফের কাছ থেকে সিদ্ধার্থ প্রথম ড্রাগ নেওয়া শিখেছে। প্রায় তারা একসাথে বসে ড্রাগ নেয়। অন্যদিকে খুন হওয়া মেয়েটির ময়না তদন্ত করা ডাক্তার পুলিশকে জানায় যে মেয়েটিকে বলাৎকার করা হয়েছিল, কিন্তু বলাৎকার খুনের আগে করা হয়েছিল না পরে করা হয়েছে তা নিশ্চিত করে বলা কঠিন। ভিকটিমের শরীর থেকে তারা ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে। ডাক্তার পুলিশকে আরো জানায় যে যেভাবে খুনি মেয়েটিকে কষ্ট দিয়ে খুন করেছে তাতে মনে হচ্ছে
যে খুনি একজন সাইকোপ্যাথ, অনেক কষ্ট দিয়ে সে মেয়েটিকে মেরেছে। অন্যদিকে সিদ্ধার্থ কৃষ্ণমূর্তি দিয়ে বাড়িতে ফিরলে সে দেখে যে তার বোন তার জন্য না খেয়ে অপেক্ষা করছে। এজন্য সে আশার সাথে রাগারাগি করে। এরপর সে কৃষ্ণমূর্তিটি মাথার পাশে রেখে শুয়ে পড়ে। তখন তার সীতার স্মৃতি মনে পড়তে থাকে। সীতার কৃষ্ণমূর্তি অনেক প্রিয় ছিল। বিয়ের পর একদিন সীতা ও সিদ্ধার্থ শপিং এ যায়। সিদ্ধার্থ কিছু ড্রেস কিনে বিল দেওয়ার জন্য কাউন্টারে যায়। সীতা তখন আরো কিছু ড্রেস দেখছিল। বিল পেমেন্ট শেষ করে সে পেছনে তাকিয়ে দেখে যে সীতা কোথাও নেই। সে পুরো শপিং মল তন্ন তন্ন করে সীতাকে খোঁজে, কিন্তু সীতার কোনো ছায়াও সে খুঁজে পায় না। সিদ্ধার্থ সীতার বাবাকে ফোনে জিজ্ঞেস করে যে সীতা তাদের বাড়িতে গিয়েছে কিনা, কিন্তু সীতা সেখানেও যায়নি। সে তখন সীতার ফোনে কল দিলে ফোন রিসিভ করে আশা। সে সিদ্ধার্থকে বলে যে সীতা ফোনটি বাসায় ফেলে গিয়েছে। কোনো উপায় না পেয়ে সিদ্ধার্থ পুলিশ স্টেশনে আসে কমপ্লেন দিতে, কিন্তু পুলিশের সিআই কমপ্লেন না নিয়ে সিদ্ধার্থের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। কারণ অটো শঙ্করের মামলায় সিদ্ধার্থই পুলিশ অফিসারকে অনেক অপমান করেছিল। সিদ্ধার্থ তখন মনে হয় যে সীতাকে কিডন্যাপিং এর পেছনে অটো শঙ্করের হাত রয়েছে। এজন্য সে শঙ্করের সাথে দেখা করতে জেল হাজতে আসে। সে শঙ্করকে বলে যে আমার স্ত্রী কোথায়, তাকে কেন কিডন্যাপ করেছিস? শঙ্কর বলে শুধু তাকে কিডন্যাপ নয়, তোকেও ছাড়বো না। আমি বলেছিলাম না আমার সাথে পাঙ্গা নিতে আসিস না। এই বলে সে সিদ্ধার্থকে মারতে শুরু করে। সিদ্ধার্থও তখন শঙ্করকে অনেক মারে, কিন্তু শঙ্কর তাকে সীতার ব্যাপারে কিছুই বলে না। পরদিন পুলিশ স্টেশন থেকে ফোনে সিদ্ধার্থকে জানানো হয় যে তারা একটি মহিলার ডেড বডি খুঁজে পেয়েছে। সে যেন হাসপাতালে এসে বডি আইডেন্টিফাই করতে আসে। এটি শুনে সিদ্ধার্থ অনেক ভয় পেয়ে যায়। সে হাসপাতালের মর্গে গিয়ে বডিটি দেখে পুলিশকে জানায় যে বডিটি তার স্ত্রী সীতার নয়। এদিকে সীতার দুশ্চিন্তায় সিদ্ধার্থ অনেক ভেঙে পড়ে। ধীরে ধীরে সে নেশা করতে শুরু করে আর সীতাকে খুঁজতে থাকে, কিন্তু সীতাকে সে কোথাও খুঁজে পায় না। এসিপি কবিতা আশার পরিচিত ছিল। একদিন কবিতা আশাকে মনমরা অবস্থায় দেখে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। আশা কবিতাকে সীতার সব কথা খুলে বলে। কবিতা তখন বলে যে সিদ্ধার্থের এখন তার সাপোর্ট দরকার। সে ভেঙে পড়লে সিদ্ধার্থকে কে সামলাবে? কবিতা আশাকে কথা দেয় যে সে সীতার কেসটি দেখবে। খুব শীঘ্রই তারা সীতার রহস্য উদ্ঘাটন করতে পারবে। পরদিন কবিতা রবির কাছে গিয়ে রবিকে জানায় যে সে মারা যাওয়া মেয়েটির ব্যাপারে কিছু ইনফরমেশন পেয়েছে। মেয়েটি একটি হোস্টেলে থাকতো। তার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল। প্রতিদিন রাতে সে পার্টি করতে বারে যেত। নিয়মিত ড্রাগ নিত সে। পাশাপাশি কয়েকজন ড্রাগ ডিলারের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল। রবি তখন বলে এখন আমরা কি করতে পারি? কবিতা বলে আমরা তার কলেজ স্ক্যান করতে পারি এবং তার হোস্টেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারি। রবি তার ছেলের সুরে বলে তাহলে দাঁড়িয়ে আছো কেন? ব্যবস্থা করো সব, আর যাওয়ার আগে আমাকে সেলুট দিয়ে যাবে। কবিতা তখন সেলুট দিয়ে চলে যায়। এরপর তারা মারা যাওয়া মেয়েটির হোস্টেলে যায়। তখন আমরা জানতে পারি যে মেয়েটির নাম দিভিয়া। তারা হোস্টেলের ওয়াচম্যানকে জিজ্ঞাসাবাদ করে আর সেখান থেকে জানতে পারে যে দিভিয়া প্রায় রোজ রাতেই লেট করে হোস্টেলে ফিরত। হোস্টেলের ওয়ার্ডেনের অগোচরে সে গেট খুলে দিত। এজন্য দিভিয়া তাকে কিছু টাকা দিত। তাছাড়া দিভিয়ার নেশা করারও অভ্যাস ছিল। তার একজন বয়ফ্রেন্ড আছে যার নাম দীনেশ। দীনেশের সাথে দিভিয়া প্রায় ঝগড়া হতো। রবি তখন বলে এই দীনেশকে কোথায় পাবো? ওয়াচম্যান বলে ভিভিলি বিচ রোডে থাকে সে। দীনেশকে ধরতে তারা তার বিচ রোডের বাড়িতে যায়, কিন্তু পুলিশ দেখে দীনেশ পালাতে শুরু করে। অনেক দূর চেস করার পর রবি তাকে ধরে ফেলে। পুলিশ স্টেশনে এনে টর্চার করে জিজ্ঞাসাবাদ করে কবিতা জানতে পারে যে দীনেশের সাথে দিভিয়ার অনেকদিন আগেই ব্রেকআপ হয়ে গিয়েছিল। এরপর থেকে দিভিয়ার সাথে দীনেশের আর কোনো যোগাযোগ হয়নি। তবে সে বেশ কিছুদিন ধরে অন্য একটি ছেলের সাথে দিভিয়াকে দেখেছিল। এইসব কিছু জানার পর কবিতা রবিকে ইনফর্ম করে। রবি তখন দিভিয়ার ফোন রেকর্ড চেক করতে বলে। দিভিয়া রবিকে বলে তার মনে হয় না দীনেশ দিভিয়াকে মার্ডার করেছে, কারণ মার্ডারারের ব্লাড গ্রুপ AB নেগেটিভ। অন্যদিকে দীনেশের O পজিটিভ। ফোন রেকর্ড চেক করে পুলিশ জানতে পারে যে গত কয়েকদিন দিভিয়া একটি নাম্বারের সাথে রেগুলার টাচে ছিল। তখন আমরা জানতে পারি যে নাম্বারটি ছিল সিদ্ধার্থের। ওই দিন সিদ্ধার্থের বোন আশাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, কিন্তু পুলিশ সিদ্ধার্থকে থানায় নিয়ে আসে। রবি সিদ্ধার্থকে জিজ্ঞাসা করে যে সে দিভিয়াকে কিভাবে চেনায়। সিদ্ধার্থ বলে আমি কোনো দিভিয়াকে চিনি না। রবি তখন দিভিয়ার ছবি দেখালে সিদ্ধার্থ বলে এই নাম তো জোয়ালা, তার সাথে আমার কয়েকবার দেখা হয়েছিল বারে। একসাথে ড্রিঙ্কস করেছি আর তারপর হোস্টেলের কাছে ড্রপ করে দিয়েছি। সে শুধু আমার বন্ধু। রবি তখন দিভিয়ার ফোনে পাওয়া যাওয়া সিদ্ধার্থ ও দিভিয়ার ছবি দেখিয়ে বলে বন্ধুত্ব তো বেশ গভীর মনে হচ্ছে, তা কেন মারলে দিভিয়াকে? সিদ্ধার্থ বলে দেখুন স্যার, আমি কাউকে মারিনি। আপনি একজন পাবলিক প্রসিকিউটরকে এভাবে হ্যারাস করতে পারেন না। রবি বলে পাবলিক প্রসিকিউটর কিন্তু সাসপেন্ড। এরপর রবি সিদ্ধার্থকে দীনেশের সামনে নিয়ে গেলে দীনেশ ভেরিফাই করে যে তাকে সে দিভিয়ার সাথে দেখেছিল। এরপর রবি সিদ্ধার্থকে দিভিয়ার খুনের দায়ে অ্যারেস্ট করে। পরদিন সিদ্ধার্থকে কোর্টে তোলা হয়। সিদ্ধার্থ উকিল থাকায় নিজের কেস নিজেই লড়ে। এই কেসও সরকার পক্ষের উকিল ছিল চীনাবাবু। চীনাবাবু প্রথমে সাক্ষী হিসেবে দীনেশকে কোর্টে পেশ করে। দীনেশ কোর্টকে জানায় যে মার্ডারের রাতে সে সিদ্ধার্থ আর দিভিয়াকে একসাথে দেখেছিল। সিদ্ধার্থ দিভিয়াকে নিয়ে তার হোস্টেলের কাছে গিয়েছিল। এরপর সিদ্ধার্থ দীনেশকে জেরা করে। সে দীনেশকে বলে যে তুমি কি আমাকে মার্ডার করতে দেখেছো?
দীনেশ বলে না। সিদ্ধার্থ বলে তাহলে তুমি কিভাবে জানো যে দেবিয়ার মার্ডার আমিই করেছি? এ কথা শুনে দীনেশ চুপ হয়ে যায়। সিদ্ধার্থ তখন কোর্টকে বলে মাই লর্ড, সাক্ষী হিসেবে যাকে নিয়ে আসা হয়েছে সে আমাকে মার্ডার করতে দেখেনি। চীনাবাবু তখন বলে সাক্ষী হয়তো সরাসরি তোমাকে দেখেনি, কিন্তু আমার কাছে এমন প্রমাণ আছে যা দিয়ে প্রমাণ হয়ে যাবে যে তুমিই খুনি। এরপর চীনাবাবু কোর্টে একটি চুল দেখিয়ে বলে এই চুল ভিকটিমের শরীর থেকে পাওয়া গেছে। ফরেন্সিক পরীক্ষা করে জানা গেছে যে এই চুল সিদ্ধার্থের। তাছাড়া ভিকটিমের শরীর থেকে যে সিমেনের স্যাম্পল পাওয়া গেছে তা ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, আর সিদ্ধার্থের ব্লাড গ্রুপও এবি নেগেটিভ। সিদ্ধার্থ তখন কোর্টে তারও দিব্যার সেই সেলফিটি দেখিয়ে বলে দিব্যা আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, আমরা একসাথে অনেক সময় পার করেছি, মার্ডারের দিন রাতেও আমরা একসাথে ছিলাম। তখন দিব্যার গায়ে আমার চুল যাওয়া অসম্ভব কিছু না। আর বাকি থাকলো ব্লাড গ্রুপের কথা। শহরে কম করে হলেও লাখখানেক লোকের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, এমনকি চীনাবাবুর ব্লাড গ্রুপও এবি নেগেটিভ। তার মানে কি চীনাবাবুও খুনি? তাছাড়া পুলিশ আমার ডিএনএ টেস্ট ছাড়াই কিভাবে বলতে পারে যে আমি দিব্যাকে বলাৎকার করেছি? পুলিশ শুধু সন্দেহের বশবর্তী হয়ে কোনো প্রমাণ ছাড়াই আমাকে আসামি করে চার্জশিট ফাইল করেছে। পুলিশ ভালো করে এই কেসটি ইনভেস্টিগেশনই করেনি। সিদ্ধার্থের বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ না থাকায় কোর্ট তাকে সসম্মানে খালাস দিয়ে দেয়। পাশাপাশি শক্ত কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও সিদ্ধার্থকে অ্যারেস্ট করে কোর্টে পেশ করায় আদালত পুলিশকে তিরস্কার করে। রবি কোর্টে অপমানিত হওয়ায় কবিতা মনে মনে কিছুটা খুশি হয়। এরপর সিদ্ধার্থ চীনাবাবুর চেম্বারে গিয়ে তাকে শাসায় যে তার পেছনে লাগলে বেশি ভালো হবে না। পরদিন এসপি রবিকে ডেকে দিব্যা মার্ডার কেস থেকে সরিয়ে কবিতাকে এই কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব দেয়। এতে রবি মনে মনে কবিতার উপর অনেক রাগ করে। ওই দিন রাতে রবি চীনাবাবুর সাথে দেখা করে প্ল্যান করে যে কিভাবে সিদ্ধার্থকে ফাঁদে ফেলে এই অপমানের প্রতিশোধ নেওয়া যায়। ওই দিন রাত 10টায় কেউ একজন চীনাবাবুর বাড়িতে এসে কলিং বেল বাজায়। চীনাবাবুর স্ত্রী দরজা খুললে লোকটি একটি লোহার রড দিয়ে আঘাত করে চীনাবাবুর স্ত্রীকে খুন করে। পরের দিন সকালে কিছু কৃষক খেতে কাজ করতে এসে ধান খেতে চীনাবাবুর স্ত্রীর ডেড বডি দেখতে পায়। তারা পুলিশকে ইনফর্ম করলে কবিতা ক্রাইম স্পটে আসে। সে দেখতে পায় যে ডেড বডিটি ধান খেতে ফেলে রাখা হয়েছে, তাকে অনেক কষ্ট দিয়ে খুন করা হয়েছে। ক্রাইম স্পট থেকে কবিতা একটি ওয়ালেট খুঁজে পায়। তখন আমরা জানতে পারি যে ওয়ালেটটি সিদ্ধার্থের। এরপর কবিতা সিদ্ধার্থের বাড়িতে আসে। সে সিদ্ধার্থকে জানায় যে চীনাবাবুর স্ত্রীর ডেড বডির পাশ থেকে সে সিদ্ধার্থের ওয়ালেটটি খুঁজে পেয়েছে, কিন্তু এখন সে সিদ্ধার্থকে অ্যারেস্ট করবে না, কারণ তার বিরুদ্ধে আরো সাক্ষ্য প্রমাণ জোগাড় করে তারপর সে সিদ্ধার্থকে অ্যারেস্ট করবে। সিদ্ধার্থ কবিতাকে বলে আমি বুঝতে পারছি না যে আমার সাথে এসব কি হচ্ছে। প্রথমে দেবিয়ার খুন, আর এখন চীনাবাবুর স্ত্রী। এসব খুনের সাথে আমাকে জড়িয়ে কেউ হয়তো আমাকে ফাঁসাতে চাইছে। বিশ্বাস করুন, আমি কাউকে খুন করিনি। এরপর সিদ্ধার্থ তার মামা সম্পদ কুমারের সাথে দেখা করে। সম্পদ কুমার পেশায় একজন ফরেন্সিক ডাক্তার। সিদ্ধার্থ সম্পদ কুমারকে বলে আমি জানি না মামা এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। প্রথমে সীতা নিখোঁজ, তারপর একের পর এক খুন। তোমার কিছু সাহায্য লাগবে আমার। সম্পদ বলে কি সাহায্য লাগবে বলো। সিদ্ধার্থ তখন সম্পদকে পুরনো কিছু ফাইল ও রিপোর্ট পাঠায়। সম্পদ কুমারের সহায়তায় সিদ্ধার্থ এসপির সাথে দেখা করে। সে এসপি কে কেসের ব্যাপারে কিছু ইনফরমেশন দেয়। সে বলে যে আমি দিব্যার মার্ডার স্পটে ইনভেস্টিগেশন করতে গিয়ে ডেড বডির পাশে রক্ত দিয়ে সি লেখা দেখতে পাই। ডেড বডির পাশে কিছু ধান পড়েছিল, কিন্তু আশেপাশে কোনো ধান খেতে ছিল না। দ্বিতীয় ডেড বডিটি পাওয়া গিয়েছিল ধান খেতে। এর মানে হয়তো কিলার প্রথম ভিকটিমের পাশে ধান রেখে হিন্ট দিয়েছিল। দ্বিতীয় ভিকটিমের ক্রাইম স্পট ইন্সপেকশন করে আমি কিছু টেক্সটাইলের ঝুট কাপড় খুঁজে পেয়েছি। তার পাশে লেখা ছিল পি ওয়ার্ড। এটি দিয়ে হয়তো কোনো হিন্ট দেয়া হয়েছে। প্রথম খুনের 10 দিন পর দ্বিতীয় খুন হয়েছিল। আজ দ্বিতীয় খুনের 10 দিন পূর্ণ হতে চলেছে। আমি পুলিশের সাথে এই ইনভেস্টিগেশনে সাহায্য করতে চাই। আপনি পারমিশন দিলে আজ রাতে আমি টেক্সটাইল মিলে ইনভেস্টিগেশনে যেতে চাই। এসপি সিদ্ধার্থকে পারমিশন দেয়। সে কবিতাকে বলে যে সিদ্ধার্থের সাথে কোঅর্ডিনেট করে কাজ করতে। ওই দিন রাতে সিদ্ধার্থ কবিতা টেক্সটাইল মিলে যায়। সেখানে তল্লাশি করে সিদ্ধার্থ তার ড্রাইভিং লাইসেন্স খুঁজে পায়। সে কবিতাকে এটি দেখিয়ে বলে দেখুন, কিলার আমাকে ফাঁসানোর জন্য আমার জিনিসপত্র ক্রাইম স্পটে ফেলে যাচ্ছে, যাতে সবার সন্দেহ আমার উপরেই পড়ে। সেই টেক্সটাইল মিলের ফ্রিজে তারা একটি মেয়ের ডেড বডি খুঁজে পায়। এবার মেয়েটি ডেড বডির পাশে লেখা ছিল এফ শব্দটি। ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায় যে মেয়েটির মাথায় কিছু দিয়ে আঘাত করে প্রথমে অজ্ঞান করা হয়, তারপর মেয়েটির উপর কিছু হিংস্র বন্য ইঁদুর ছেড়ে দেওয়া হয়। এর কারণে মেয়েটি মারা যায়। এর 10 দিন পর পুলিশ আরেকটি ডেড বডি খুঁজে পায়, যেটিকে কিলার আগুনে পুড়িয়ে দিয়েছিল। এবার ডেড বডির পাশে লেখা ছিল /T। সিদ্ধার্থ এই CPF আর টি কে ডিকোডিং করে আরেকটি সংখ্যা বের করে, যা ছিল 361/2010। সিদ্ধার্থের মনে হয় যে এটি হয়তো কোনো কেস নম্বর, কারণ কোর্টে কেস নম্বর এভাবেই দেয়া হয়। এরপর সে তার পুরনো ফাইল ঘেটে দেখতে পায় সে সত্যি 361/2010 কেসটি লড়েছিল। এই
কেসে সে অজয় নামের একটি ছেলের বিরুদ্ধে মামলা লড়েছিল। অজয় বদমাইশ টাইপ লোক ছিল। প্রায় সে বাসার ছাদে শুকাতে দেয়া মহিলাদের কাপড় চোপড় চুরি করে নিজের বাসায় নিয়ে যেত। একদিন সে পাশের ফ্ল্যাটের একটি ছোট মেয়েকে তার বাসায় নিয়ে যায়। সিদ্ধার্থ তখন সেই অ্যাপার্টমেন্টেই থাকতো। কোনো কারণে সে অজয়ের ফ্ল্যাটে আসে। তখন সে অজয়কে ছোট মেয়েটির সাথে জবরদস্তির চেষ্টা করতে দেখে। সিদ্ধার্থ তখন আরো কিছু লোক জড়ো করে অজয়কে পুলিশে দেয়। এরপর কোর্টে অজয়ের বিরুদ্ধে কেস লড়ে অজয়কে জেলে পাঠায়। এর কয়েক বছর পর অজয় জেল থেকে ছাড়া পায়। সিদ্ধার্থের মনে হয় যে এত বছর পর অজয় হয়তো তাকে ফাঁসাতে খুনগুলো করছে। এজন্য সে কবিতাকে নিয়ে অজয়ের বাড়িতে যায়। কিন্তু অজয়ের বাবা মা তাদেরকে জানায় যে জেল থেকে ছাড়া পাবার কয়েকদিন পর অজয় সুইসাইড করে মারা যায়। অজয়ের বাড়ি থেকে বের হবার পর কিছু মিডিয়া তাদেরকে ঘিরে ধরে। তারা কবিতাকে বলে যে একজন মৃত মানুষের খোঁজে কেন পুলিশ এসেছে। কবিতা তাদের কথার কোনো জবাব দেয় না। মিডিয়ায় খবর ব্রেকিং নিউজ করে যে পুলিশ এই মার্ডার কেসগুলোর কোনো সমাধান করতে না পারায় মামলার সন্দেহভাজন সিদ্ধার্থের সহায়তা নিচ্ছে। আসলে রবি মিডিয়ার লোকদের কবিতা ও সিদ্ধার্থের বিরুদ্ধে লেলিয়ে দেয়। মিডিয়া এসব নিউজ দেখে এসপি তাদের উপর অনেক রাগারাগি করে, কিন্তু সিদ্ধার্থ তার নিজের মতো করে ইনভেস্টিগেশন চালিয়ে যেতে থাকে। সিদ্ধার্থ বুঝতে পারছিল যে অজয় হয়তো মারা যায়নি, সবার চোখে ধুলো দিয়ে সে খুনগুলো করে যাচ্ছে শুধু তাকে ফাঁসানোর জন্য। ইনভেস্টিগেশনে সিদ্ধার্থ ওবেদ নামের একজন লোকের ব্যাপারে জানতে পারে যে অজয়ের ফেসবুকে অ্যাড ছিল। অজয় তার ফেসবুকে ফ্রেন্ড হিসেবে শুধু ওবেদকেই রেখেছিল। ওবেদের বাড়িতে গিয়ে সিদ্ধার্থ জানতে পারে যে ওবেদ 5 বছর আগে থেকেই নিখোঁজ। তখন আমরা জানতে পারি যে অজয় ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে ওবেদের সাথে ফ্রেন্ডশিপ করে। ওবেদের হাইট, ব্লাড গ্রুপ সব অজয়ের সাথে মিলছিল। একদিন অজয় ওবেদকে দেখা করার জন্য তার বাড়িতে ডাকে। এরপর সে ওবেদের গায়ে আগুন ধরিয়ে দিয়ে খুন করে নিজে পালিয়ে যায়। এদের সবাই মনে করে যে অজয়ই মারা গেছে। এদিকে একদিন সিদ্ধার্থের বোন আশালতার কাছে কোরিয়ার পার্সেল নেওয়ার জন্য ফোন আসে। সে পার্সেল নেওয়ার জন্য ডেলিভারি ভ্যানের কাছে গেলে কেউ তার মাথায় আঘাত করে দ্রুত চলে যায়। আশাকে হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু সিদ্ধার্থ জানতে পারে যে কবিতাই স্টেটমেন্ট দিয়েছে যে সিদ্ধার্থই তাকে মাথায় আঘাত করে খুন করতে চেয়েছিল। সিদ্ধার্থ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কবিতার কাছ থেকে কিছু সময় চেয়ে নেয়। এরপর সিদ্ধার্থ আশার আহত হওয়ার জায়গায় ইনভেস্টিগেশন করে একটি পুতুল খুঁজে পায়। এই পুতুলের ভেতরে একটি লোকেশনের ছবি দেওয়া ছিল। সেই লোকেশনে গিয়ে অবিকল তার চেহারার মতো আরেকজন লোককে দেখতে পায়। সে লোকটি মাস্ক খুললে তার আসল চেহারা দেখে সিদ্ধার্থ অবাক হয়ে যায়। এ আর কেউ নয়, তার বাড়ির পাশের অ্যান্টিক শপের মালিক জোসেফ। তখন আমরা জানতে পারি যে জোসেফই অজয়। ওবেদকে খুন করার পর সে প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা বদলে জোসেফ হিসেবে সিদ্ধার্থের আশেপাশে ঘুরছিল। এই অজয়ই সিদ্ধার্থের মাস্ক তৈরি করে প্রথমে সে তাকে কিডন্যাপ করে আর তারপর এই খুনগুলো করে সিদ্ধার্থকে ফাঁসানোর জন্য। এখানে অজয় ও সিদ্ধার্থের মধ্যে ফাইট হয়। এক পর্যায়ে সিদ্ধার্থ অজয়কে মেরে ফেলে। এখানে অজয় সীতাকে আটকে রেখেছিল। সিদ্ধার্থ তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে